আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। যুক্তরাজ্য সহ ইউরোপের ৮ মিত্র দেশের উপর মার্কিন শুল্ক আরোপ। ভেনেজুয়েলা কাণ্ড তাইওয়ানে ঘটাবে চীন। ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প। সিরিয়ায় আল কায়েদার শীর্ষ সহযোগীকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানে হামলা করা অত সহজ নয়। সিরিয়ায় আল কায়েদার শীর্ষ সহযোগীকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্য সহ ইউরোপের অন্তত ৮টি মিত্র দেশের ওপর নতুন করে মার্কিন শুল্ক আরোপের যে গুঞ্জন শোনা যাচ্ছে তা নিয়ে বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ মহলে নানা বিশ্লেষণ চলছে। মূলত বিশ্ব অর্থনীতির এই অস্থির সময়ে যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য পদক্ষেপ কেবল আটলান্টিকের দুই তীরের সম্পর্ককেই নয়, বরং পুরো বৈশ্বিক বাজার ব্যবস্থায় একটি বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তবে দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিগুলোতে প্রায়ই পরিবর্তনের হাওয়া লাগে এবং যখনই কোনো নতুন প্রশাসনিক সিদ্ধান্ত আসে তার প্রভাব পড়ে সরাসরি তাদের দীর্ঘদিনের মিত্রদের ওপর। বিশেষ করে যুক্তরাজ্য, যারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর আমেরিকার সাথে একটি শক্তিশালী বাণিজ্যিক চুক্তির আশায় ছিল, তাদের জন্য এই খবরটি সত্যিই কিছুটা দুশ্চিন্তার। বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক বসানো হয়, তবে তা কেবল রাজনৈতিক টানাপোড়েন বাড়াবে না, বরং সাধারণ ভোক্তাদের পকেটেও টান দেবে, কারণ নিত্য প্রয়োজনীয় আমদানিকৃত পণ্যের দাম তখন স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাবছেন যে কেন আমেরিকা তাদের নিজের মিত্রদের সাথেই এমন কঠোর বাণিজ্য নীতি গ্রহণ করতে যাচ্ছে। আসলে এর পেছনে রয়েছে জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাকে চাঙ্গা করার একটি প্রচেষ্টা। যদিও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি নেতিবাচক বার্তা দিতে পারে। এই ধরনের শুল্ক আরোপের ফলে গাড়ি শিল্প থেকে শুরু করে বিলাসদ্রব্য এবং প্রযুক্তি পণ্যের বাজারে একটি বড় ধস নামার সম্ভাবনা থাকে, যা প্রকারান্তরে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। আমরা নিয়মিতভাবে এই ধরনের আন্তর্জাতিক খবরের আপডেট আপনাদের সামনে নিয়ে আসি, যাতে আপনারা বাজারের গতি প্রকৃতি বুঝতে পারেন। তাই এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান যে মিত্রদের ওপর শুল্ক আরোপ করা কি আমেরিকার জন্য সঠিক সিদ্ধান্ত হবে কিনা। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই পরিস্থিতির পরবর্তী আপডেটগুলো আমরা আপনাদের নিয়মিত জানাব, কারণ ব্রিটিশ এবং ইউরোপীয় নেতারা ইতিমধ্যেই ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যাতে কোনো রকম সংঘাত ছাড়াই এই শুল্ক সমস্যার সমাধান করা যায়। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে যে ধরনের অস্থিরতা এবং ক্ষমতার দ্বন্দ্ব আমরা বিগত বছরগুলোতে দেখেছি, তা নিয়ে চীনের বর্তমান রণকৌশল এবং তাইওয়ানের সাথে তাদের সম্পর্কের সমীকরণ মেলালে একটি অত্যন্ত জটিল ভূরাজনীতিক চিত্র ফুটে ওঠে, যা বর্তমানে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চীন দীর্ঘ সময় ধরেই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং সম্প্রতি ভেনেজুয়েলা সংকটের আদলে তাইওয়ানে কোনো বড় ধরনের পরিবর্তন বা হস্তক্ষেপ ঘটানোর সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা তত্ত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের অনেক বিশ্লেষক মনে করছেন যে চীন হয়তো ভেনেজুয়েলার মতো একটি পরিস্থিতি তৈরির মাধ্যমে তাইওয়ানের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যেখানে অর্থনৈতিক অবরোধ কিংবা অভ্যন্তরীণ জনমতকে প্রভাবিত করার মতো বিষয়গুলো জড়িত থাকতে পারে। তবে বাস্তবতা হল তাইওয়ানের অবস্থান এবং ভেনেজুয়েলার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, কারণ তাইওয়ান কেবল একটি দ্বীপরাষ্ট্র নয়, বরং এটি বিশ্ব সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি শিল্পের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত, যার ফলে সেখানে কোনো ধরনের অস্থিরতা মানেই হল পুরো পৃথিবীর টেকনোলজি সেক্টরে একটি মহাবিপর্যয় ডেকে আনা। চীন কি সত্যি তাইওয়ানে কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে ভিন্ন কোনো পথে, অর্থাৎ ভেনেজুয়েলার মতো প্রশাসনিক বা কৌশলগত পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ নিতে চায়? এই প্রশ্নটি এখন অনেক বড় হয়ে দেখা দিয়েছে। চীনের নেতৃত্ব সবসময়ই বলে আসছে যে তারা শান্তিপূর্ণ পুনর্মিলন চায়, তবে প্রয়োজনে শক্তির ব্যবহারের বিষয়টিও তারা একেবারে উড়িয়ে দেয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তাইওয়ানের প্রতিরক্ষায় সবসময় সোচ্চার এবং তারা চায় না যে দক্ষিণ চীন সাগরের এই অঞ্চলে চীনের একচ্ছত্র আধিপত্য তৈরি হোক। আপনারা যারা ভূরাজনীতি পছন্দ করেন তারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এশিয়ায় এই ধরনের ক্ষমতার লড়াই শেষ পর্যন্ত কোন দিকে যেতে পারে এবং তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে আপনাদের বিশ্লেষণ কী।
আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয় এবং আমাদের এই নিউজ বিশ্লেষণটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। মনে রাখা প্রয়োজন যে আন্তর্জাতিক সম্পর্ক এখন কেবল সীমানার লড়াই নয়, বরং এটি এখন ডেটা, চিপ এবং ইকোনমিক করিডরের লড়াইয়ের রূপ নিয়েছে, যেখানে চীন এবং তাইওয়ানের এই টানাপোড়েন পুরো বিশ্ব ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, যা আমরা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছি এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইরানে সামরিক হামলার মতো একটি সংবেদনশীল এবং বড় সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সরে এসেছেন বলে যে তথ্যগুলো সামনে আসছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও তর্কের সৃষ্টি হয়েছে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের শাসনামলে ইরানের সাথে সম্পর্কের পারদ যখন তুঙ্গে ছিল, তখন বেশ কয়েকবার মনে হয়েছিল যে দুই দেশ হয়তো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। কিন্তু ট্রাম্প শেষ পর্যন্ত কেন হামলার সিদ্ধান্ত পরিবর্তন করলেন তা নিয়ে পর্দার অন্তরালে অনেক নাটকীয়তা ছিল। ট্রাম্পের নীতি ছিল মূলত সর্বোচ্চ চাপ প্রয়োগ করা, কিন্তু সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া তার আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী ছিল, কারণ যুদ্ধের ফলে যে বিশাল অর্থনৈতিক ক্ষতি এবং মার্কিন সেনাদের প্রাণের ঝুঁকি তৈরি হতো তা তিনি এড়াতে চেয়েছিলেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানে হামলা চালানোর পরিণতি হতো ভয়াবহ, কারণ ইরানের সামরিক শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলার ক্ষমতা রাখে, যা ট্রাম্প হয়তো বিচক্ষণতার সাথেই অনুভব করেছিলেন। এছাড়া আন্তর্জাতিক মহলের চাপ এবং মিত্র দেশগুলোর সাথে আলোচনার পর তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে সামরিক পদক্ষেপের চেয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞাই ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য বেশি কার্যকর হাতিয়ার হতে পারে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই পিছুহাটা কি কৌশলগত ছিল, নাকি এটি তার কূটনীতির একটি বড় দুর্বলতা ছিল? আপনাদের এই ধরনের গঠনমূলক মতামত আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে শেয়ার করুন। এবং আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি এবং যুদ্ধের রণকৌশল সম্পর্কে জানতে আগ্রহী হন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধের দামামা বাজালেও শেষ পর্যন্ত তা থামিয়ে দেওয়া একটি সাহসী পদক্ষেপ হতে পারে যদি তা শান্তি নিশ্চিত করে। তবে ইরানের সাথে দীর্ঘমেয়াদী সংকটের সমাধান এখনও অধরা রয়ে গেছে। এই ধরনের খবরের গভীরে গিয়ে তথ্য বিশ্লেষণ করা আমাদের উদ্দেশ্য, যাতে আপনারা সংবাদের পেছনের প্রকৃত সত্যটি বুঝতে পারেন এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার ভূমিকা নিয়ে পরিষ্কার ধারণা পান। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই অমীমাংসিত বৈরিতা আগামী দিনে কোন পথে যাবে তা নির্ভর করছে নতুন নেতৃত্বের উপর। তবে ট্রাম্পের সেই সিদ্ধান্তটি আজও ইতিহাসের পাতায় একটি বড় আলোচনার বিষয় হয়ে আছে, যা নিয়ে আমরা আরও বিস্তারিত তথ্য সামনের ভিডিওগুলোতে আপনাদের সামনে নিয়ে আসব। সিরিয়ায় আল কায়দার শীর্ষ পর্যায়ের এক সহযোগীকে হত্যার যে দাবি যুক্তরাষ্ট্র করেছে তা নিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও নতুন করে পর্যালোচনার দাবি রাখে এবং সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে এই উগ্রপন্থী নেতাকে নির্মূল করা সম্ভব হয়েছে, যা এই অঞ্চলের চরমপন্থী গোষ্ঠীগুলোর সাংগঠনিক কাঠামোকে বড় ধরনের ধাক্কা দেবে বলে আশা করা হচ্ছে। সিরিয়ার উত্তরাঞ্চলে, যেখানে বছরের পর বছর ধরে গৃহযুদ্ধ এবং বিভিন্ন গোষ্ঠীর আধিপত্য চলছে, সেখানে এই ধরনের নির্ভুল অপারেশন পরিচালনা করা মার্কিন গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। আল কায়দা এবং তাদের সহযোগী সংগঠনগুলো যেভাবে এই অঞ্চলের অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছিল, এই হামলা সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন। তবে প্রশ্ন থেকে যায় যে কেবল একজন নেতাকে সরিয়ে দিলেই কি সন্ত্রাসবাদ নির্মূল সম্ভব, নাকি এটি সাময়িক স্বস্তি মাত্র? আপনারা যারা বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজখবর রাখেন, তারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে সিরিয়ায় মার্কিন এই হস্তক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন। আপনাদের লাইক এবং শেয়ার আমাদের এই নিউজ চ্যানেলটিকে আরও বড় করতে সাহায্য করে এবং আমরা নিয়মিতভাবে এই ধরনের ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ আপনাদের জন্য নিয়ে আসি। আল কায়দার এই সহযোগীর নাম এবং তার কার্যক্রম নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমরা আপনাদের জানাব। সিরিয়ার শান্তি এবং স্থিতিশীলতা কেবল ওই অঞ্চলের জন্য নয়, বরং সারা বিশ্বের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সিরিয়া থেকে ছড়িয়ে পড়া অস্থিরতা ইউরোপ এবং এশিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলে। আমাদের ভিডিওর আউটরোতে পৌঁছানোর আগে আবারও মনে করিয়ে দিতে চাই যে আপনারা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের সঠিক এবং নিরপেক্ষ ব্যাখ্যা চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী খবরের আপডেট আপনার মিস না হয়। ইরানে হামলা চালানো যে মোটেও সহজ কোনো কাজ নয়, বরং এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জটিল সামরিক সমীকরণ, তা বর্তমান সময়ের সমর বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করছেন। এবং এর পেছনে ইরানের শক্তিশালী সামরিক কাঠামো এবং ভৌগোলিক অবস্থান বড় ভূমিকা পালন করছে।
ইরান গত কয়েক দশকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে যে কোনো বহিঃশত্রুর পক্ষে সেখানে ঢুকে সরাসরি জয়লাভ করা প্রায় অসম্ভব, কারণ তাদের কাছে রয়েছে বিশাল মিসাইল ভাণ্ডার এবং অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, যা যে কোনো দেশের জন্য বড় ভয়ের কারণ। এছাড়া ইরানের ভৌগোলিক বৈচিত্র্য, অর্থাৎ তাদের পাহাড়বেষ্টিত অঞ্চল এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিগুলো তাদের একটি বাড়তি সুরক্ষা প্রদান করে, যা আকাশপথে আক্রমণ চালিয়ে ধ্বংস করা অত্যন্ত কঠিন। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের ওপর কোনো হামলা হলে তা কেবল ইরানের সীমানার ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ এবং বাণিজ্যিক পথগুলো বন্ধ করে দিতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এই কারণেই বড় শক্তিগুলো ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার আগে শতবার ভাবে, এবং তারা জানে যে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির মতো একটি সুশৃঙ্খল এবং দক্ষ বাহিনীকে মোকাবিলা করা সহজ কথা নয়। আপনারা কি একমত যে সামরিক হামলার চেয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই ইরানের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে? আপনাদের ভাবনাগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনাদের মতামত আমাদের আলোচনার খোরাক যোগায়। আপনারা যদি আমাদের নিউজ প্রেজেন্টেশন পছন্দ করে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন, যাতে তারাও এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। ইরান সংকটের এই প্রতিটি দিক আমরা অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করি এবং আপনাদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।